বিএনপি ও জামায়াতের সঙ্গে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা বৈঠক, আলোচনা হতে পারে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে। অর্থবহ আলোচনার মাধ্যমে দেশে চলমান সংকট উত্তরণ সম্ভব বলেন জামায়াতের আমির, সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান। আবারও 11-র আভাস দেখছে এনসিপি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দাবি। জুলাইকে কুক্ষিগত করেছে এনসিপি, অভিযোগ ইনকিলাব মঞ্চের। 25 জুনের মধ্যে জাতীয় ঐক্য এবং জুলাই সনদ ঘোষণার তাগিদ। চতুর্থ দিনের মতো বিক্রি হচ্ছে ঈদ যাত্রার রেলের অগ্রিম টিকিট, আজ দেওয়া হচ্ছে 3 জুনের টিকিট, সার্ভারে কোটির বেশি হিট। 20,000 ভারতীয় রক্ত পাকিস্তানের হাতে, জাতিসংঘের দিল্লির অভিযোগ মিথ্যা, ন্যারেটিভ তৈরির অভিযোগ ইসলামাবাদে। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে রাতে সান্ডারল্যান্ডের প্রতিপক্ষ হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড, রাত 8টায় খেলা শুরু। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। দেশে চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ বিএনপি এবং জামায়াত ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দল দুটির পক্ষ থেকে আলাদাভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা 7:30টায় বৈঠকে দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আর রাত 8টায় জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানান বিষয়ে আলোচনা করা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা বিশেষভাবে গুরুত্ব পাবে। আসতেও পারে নতুন সিদ্ধান্ত। কাঁদা ছোড়াছুড়ি না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এর জন্য দ্রুত সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে মজলিসে সুরার অধিবেশনে দ্রুত সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ দেন জামায়াতের আমির। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন আলিয়া কাসাকাশ। দেশের চলমান রাজনৈতিক সংকট পরিস্থিতির মধ্যে শনিবার সকালে রাজধানীর মগবাজারের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সর্বদলীয় বৈঠকের জন্য আহ্বান জানান। অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির বলেন, ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী, ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। নির্বাচন দেওয়ার বিষয়ে জামায়াত অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে চায় না উল্লেখ করে তিনি দ্রুত সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ দেওয়ার তাগিদ দেন। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। সব দলের সঙ্গে আলোচনা করে মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেয়াই প্রকৃত সমাধান বলে জানান জামায়াতে আমির। আলিয়াকাস আকাশ, দেশ টিভি, ঢাকা। রাজশাহী ও রংপুর বিভাগীয় তারুণ্য সমাবেশ আজ।
বগুড়ার সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে এই সমাবেশে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। সকালে ভারী বৃষ্টিতে আয়োজন বিঘ্নিত হলেও নির্ধারিত সময় ৩টাতেই আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, নেতাকর্মীদের উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং যেহেতু বৃষ্টি হচ্ছে সার্বিক পরিস্থিতি কেমন? বিপাশা, এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আজকের যেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে বগুড়ার সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং ইতিমধ্যেই এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এই মঞ্চে আসতে শুরু করেছেন এবং বেলা নির্ধারিত সময় বেলা ৩টার সময় এই সমাবেশ আজকে শুরু হওয়ার কথা রয়েছে। যদিও সকাল থেকে বৃষ্টি বিঘ্নিত হচ্ছে আজকের এই সমাবেশ, তারপরেও নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাবে আজকের এই সমাবেশে। আমরা একটু এখানে কথা বলবো বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল। তিনি জানাচ্ছেন পরবর্তী যে সমাবেশকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি নিয়ে ৩১ দফা জনগণের কাছে নিয়ে যেতে পারে তরুণরাই, আর ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই ৩১ দফা যদি বাস্তবায়িত হয়, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। আজকের এই সমাবেশে আপনারা লোক সমাগম কেমন প্রত্যাশা করছেন এবং তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেমন প্রত্যাশা করছেন? দেশনায়ক তারেক রহমান এই তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়, আর দেশনায়ক তারেক রহমান এই ৩১ দফা যেহেতু বাংলাদেশের মানুষের কাছে দিয়েছে এবং তরুণ প্রজন্মকেই উনি ডেকেছেন আজকের এই সমাবেশে, আমি বিশ্বাস করি তরুণরা দেশনায়ক তারেক রহমানের কথায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং তার নেতৃত্বেই আগামী দিনে দেশ এবং জাতি গঠন করবে। যেমনটি শুনছিলেন বিপাশা, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বেলা ৩টা নাগাদ এই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা যতটুকু আবহাওয়ার অধিদপ্তরের তথ্য মতে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেলের পরে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হবে, যদিও কিছুটা বৃষ্টি বিঘ্নিত হয়েছে আজকের এই সমাবেশ। তারপরেও আয়োজক সংগঠনের বাংলাদেশ যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার কাছে জানতে চাইব যে আজকের সমাবেশে আপনারা কেমন প্রত্যাশা করছেন? ধন্যবাদ আপনাকে। সমাবেশে তো বরাবরের মতোই আমরা উপচে পড়া ভিড় এবং ইতিমধ্যে কিন্তু রাস্তাতে ব্যাপক, আমি আসার সময় দেখলাম যে অনেক লোকজন এবং আমি মনে করি যে আজকের সমাবেশ ইনশাল্লাহ সাকসেস হবে, কারণ মানুষের মধ্যে একটা এই যে চিন্তা, এই যে দেশে এখন যে অবস্থা, এটাকে পছন্দ করতেছে না, কিন্তু মানুষ চাচ্ছে এখন যে খুব ইমিডিয়েটলি একটি নির্বাচিত সরকারের কাছে দেশের রাষ্ট্রীয় দায়িত্ব যাতে আসে এবং আমরা কিন্তু সেই লক্ষ্যেই কাজ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন বিপাশা, ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সমাবেশের এবং নির্ধারিত সময় বেলা ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়ার তারুণ্য সমাবেশের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে জাতীয় ঐক্যর স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে কোনো ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত এনসিপি। সে সঙ্গে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি। শনিবার সকালে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারি কাজে এনসিপি অসন্তুষ্ট জানিয়ে তিনি জানান, সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্ভব। তিনি সাফ জানান, দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপি কোনো সম্পর্ক নেই। এ সময় দেশের আরেকটি ১/১১ আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে
ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ ক্ষমতাকে 5 বছরের জন্য প্রলম্বিত করতে চান বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক শরীফ ওসমান হাদি। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, ডক্টর ইউনূসের পদত্যাগ করার কোনো এখতিয়ার নেই। দিল্লির নৈতিক পতন হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে উল্লেখ করে বলেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে। সেনাপ্রধান রাজনৈতিক বক্তব্য দিয়েছেন জানিয়ে হাদি বলেন, বর্তমান সরকার এবং সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপির উচিত ছিল জুলাই আন্দোলনের ঘোষণাপত্রের স্টেক নেওয়া। উল্লেখ করে হাদি বলেন, শুধু নির্বাচন নিয়ে কথা বলে তারা দিল্লির ছকে পা দিয়েছে। এনসিপি জুলাইকে কুক্ষিগত করছে অভিযোগ করে তিনি আরো বলেন, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে। ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলে এই সরকারের আর কোনো বৈধতা থাকবে না। আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে, দেখেন আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করব। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না, বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না, বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না। যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে। 11তে ক্ষমতায় মানে চলে গেছে, তাদেরকে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করে এভাবে যে সরিয়ে দেওয়া হয়েছে, এদিকে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা এখন দেখলাম সেনাবাহিনী একটা 11-11 মতো নতুন করে একটা ফরম্যাটে উঠে আসতে চাচ্ছে। মাননীয় সেনাপ্রধান, আপনি যে বক্তব্যটা দিয়েছেন, সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থা আপনি এই রাজনৈতিক বক্তব্য আপনি দিতে পারেন না। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি বিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা। বেলা 11টার দিকে এই কর্মসূচি পালন করেন তারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম জানান, সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে বিলুপ্ত 1979 সালে বিশেষ আইনের বিধান যুক্ত করা হয়েছে, যা কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং পেশাগত বিকাশের পরিবর্তে আতঙ্ক এবং ভীতিকর পরিবেশ তৈরি করেছে। তার দাবি, কোনো কালাকানুন কর্মচারীদের ওপর চাপিয়ে দিলে বর্তমান সরকারের বৈষম্যমূলক নীতি এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এটা একটা 100% আমাদেরকে দমন পীড়নের একটা আইন করছে যে আমরা আইনের আশ্রয় নিতে পারবো না। এটা আমরা মানতে চাই না, মানতে পারবো না। এবং এই আইন করার সময় আপনি যে কথাটা জিজ্ঞাসা করছিলেন, অত্যন্ত রেসপেক্টের সাথে আমি বলছি, আমরা সচিবালয়ের একজন লোক আমরা জানি না যে আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট, আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নেয় নাই। সরকারকে এই আলটিমেটাম দিতে চাই, আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে কথা না বলে এই ফাইল যেন আইন মন্ত্রণালয়ে না যায়। যদি যায় তাহলে আমরা আইন মন্ত্রণালয়ে তালা চাবি দিয়ে আমরা বন্ধ করে দেব। বিদেশি বিনিয়োগকারীরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, গেল 15 বছরে আওয়ামী লীগ শেয়ার বাজারকে ক্যাসিনোতে পরিণত করেছে। রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনৈতিক সিন্ডিকেট এবং প্রভাবশালী রাজনীতিবিদদের কারসাজিতে বিগত সরকারের আমলে শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। আগামী বাজেটে পুঁজিবাজার নিয়ে সম্বলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। আমাদের ফান্ড ম্যানেজাররা যারা আছে, আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, আমার পরিচিত অনেকে করতেছে, যারা বাংলাদেশে আসতে চাই। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ চতুর্থ দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। আজ দেয়া হচ্ছে আগামী 3 জুনের টিকিট। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চল ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। এবার কেবল অনলাইনেই অগ্রিম টিকিট কাটতে পারছেন ট্রেনের যাত্রীরা। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। ঈদ উপলক্ষে রেলওয়ে নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা যায়, এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। এর আগে আন্তনগর ট্রেনের 31শে মের
অগ্রিম টিকিট বিক্রি হয়েছে গত 21 মে, 1 জুনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে 22 মে, 2 জুনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে 23 মে। এছাড়া পর্যায়ক্রমে 4 থেকে 6 জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে 25 থেকে 27 মে। দেশের চলমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণে শক্ত অবস্থানে রয়েছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় গেল 24 ঘন্টায় গ্রেফতার করা হয়েছে 41 জনকে, আর গেল 1 মাসে গ্রেফতার হয়েছে 2189 জন। বিভিন্ন অপরাধে এ পর্যন্ত সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে 14,485 জন। দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন এলাকায় নিয়মিত টহল এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফেরার সময় বিএসএফ এর হাতে আটক 24 জন বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। শুক্রবার রাত 1:30টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ি সীমান্তে 932 নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে 24 বাংলাদেশি নারী, পুরুষ এবং শিশুকে ফেরত আনা হয়। স্থানীয় জনগণ এবং জনপ্রতিনিধিদের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নৌকার প্রার্থীকে কারচুপির মাধ্যমে বিজয়ী করার 4 বছর পর স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানকে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়র ঘোষণা করেছেন আদালত। কিন্তু অবৈধভাবে তার গেজেট আটকাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ইউএনও তোড়জোড় শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। ফাঁস হয়েছে গেজেট আটকানোর নীল নকশার অডিও। এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এর মধ্যে নির্বাচন কমিশন উপজেলা কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চুরি করে না যাই করে না, আপনার এটা বুঝতে হবে যে আগে সেই 21 সালের নির্বাচনে এখন আপনার যদি সবাই এই হারা পার্টি গুলো যদি এসে বলে আমরা বিজয়ী ছিলাম, ওরা সব ভুয়া, তাহলে কি আমরা নতুন করে তাদেরকে সবাইকে শপথ পড়াবো নাকি? আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। আমরা চাচ্ছি যে যেভাবে চলছে চলুক, তারপরে নতুন নির্বাচন হয়ে ঝামেলা মিটে যায়। কুষ্টিয়ার মিরপুর পৌরসভায় 2021 সালের নির্বাচনে মেয়র পদে বিজয়ী ঘোষিত নৌকা প্রতীকের হাজী এনামুল হক ভেবে ভুলবশত প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুর রহমানকে ফোন দিয়ে এভাবেই ষড়যন্ত্রের পরিকল্পনা করছিলেন মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফ আহমেদ নাসিম। নির্বাচনের 4 বছর পর আদালত স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করেছেন। আদালতের রায়ের পর গেজেট আটকাতে এমন নীল নকশার ওই অডিও ক্লিপ এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে জেলা জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগের স্বৈরাচারের লোক নিজের থেকে যে আপিলটা কিভাবে করলো, এটা আসলে আমার বুঝে আসে না। আর সত্য উন্মোচন, জাতি জানছে আসলে ন্যায় কোনটা আর অন্যায় কোনটা, কিন্তু আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তারা পালালে এখন পর্যন্ত তাদের মিরপুরে প্রতিস্থাপন করার জন্য যে উদ্দেশ্য প্রণোদিত যে ষড়যন্ত্র হচ্ছে, আসলে ওই অডিও রেকর্ডের মাধ্যমে আমরা মিরপুরবাসী সেটা দেখতে পেয়েছি। 2021 সালের ভোটে কারচুপি করে নৌকা প্রার্থী হাজী এনামুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। এ অভিযোগ এনে আদালতে মামলা করেন মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান। দীর্ঘ 4 বছর পর চলতি বছরের 27 এপ্রিল সেই মামলার রায়ে আরিফুর রহমানকে মেয়র ঘোষণা করে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আমাকে দ্রুত সময়ের মধ্যে গেজেট করে স্থানীয় মন্ত্রণালয় যাতে আমাকে শপথ করিয়ে আমার এলাকার মানুষের জন্য যাতে আমি কাজ করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি। গেজেট ঠেকাতে রায়ের বিরুদ্ধে আপিল করলেও তা অস্বীকার করছেন জেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা যদি জাতীয় কোনো বক্তব্য দিয়ে থাকে তাহলে বিব্রতকর, কিন্তু বিষয়টা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর গেজেট আটকানোর ষড়যন্ত্রের অভিযোগ যাদের বিরুদ্ধে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। দেশ টিভির ক্যামেরা দেখে অফিস ত্যাগ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফ আহমেদ নাসিম। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে জিপি গভর্নমেন্ট প্র্যাকটিশনার যেটা আপনি যেটা হয় সরকারের পক্ষ থেকে যেটা করা হয়। আপনি কথা আসলে আমাদের তো এটা দরকার না, যেটা বিষয়টা। আচ্ছা, আপনি কথা বলেন। তবে এসব ঘটনার দায় নিতে নারাজ জেলা প্রশাসক তৌফিকুর রহমান। যদি আইনের ব্যত্যয় কিছু হয়ে থাকে সেটা দেখব, কোন ইন্টারেস্টে করেছে এটা তো বলা মুশকিল, সেই ক্ষেত্রে ইউনোই এটা ভালো বলতে পারবে।
ষড়যন্ত্রের অডিও ফাঁস হয়। এরই মধ্যে নির্বাচন কর্মকর্তা সাইদ আহমেদ নাসিমকে প্রত্যাহার করে নির্বাচন কমিশন সচিবালয়ে সংযুক্ত করেছে কমিশন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাঙামাটিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অভিযানে বিভিন্ন প্রজাতির ৮০ কেজি মাছ জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের বনরূপা বাজার থেকে এসব মাছ জব্দ করা হয়। বিএফডিসি রাঙামাটি অঞ্চলের উপব্যবস্থাপক বদরুদ্দোজা জানান, কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চলাকালে অবৈধ মৎস্য শিকার, পরিবহন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এ সময় ৪ কেজি পাবদা, ৩০ কেজি কালো ট্যাংরা, ৫ কেজি বাটা, ৪ কেজি ছোট আইর, ১ কেজি বড় আইর এবং ৩৫ কেজি কাতলা মাছ সহ মোট ৮০ কেজি মাছ জব্দ করা হয়।